ওকে, উপমহাদেশে ইউরোপীয়দের আগমন। এইখান থেকে ইউরোপীয়রা সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে কোথায়? পিপলিতে। পিপলিতে কত সালে? 1514 সালে সর্বপ্রথম বাণিজ্য কুঠি। তার মানে সর্বপ্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপিত হয়? পিপলিতে। কত সালে? 1514 সালে। নেক্সট। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে একজন ফরাসি সেনাপতি যুদ্ধ করেছেন, তার নাম কি? সিনফ্রে। ওকে, সিনফ্রে। পলাশির যুদ্ধে, পলাশির যুদ্ধে নবাবের পক্ষে, নবাবের পক্ষে, পলাশির যুদ্ধে নবাবের পক্ষে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছে কত সালে? 16 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছে 1600 সালে। এলাহাবাদ চুক্তি কি ছিল? এলাহাবাদ চুক্তির মাধ্যমে মূলত এই এলাহাবাদ চুক্তি, এলাহাবাদ চুক্তি, এলাহাবাদ চুক্তির মাধ্যমে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল কোন চুক্তির মাধ্যমে? এলাহাবাদ চুক্তির মাধ্যমে। তারপরে দ্বৈত শাসন কে চালু করেছিলেন? দ্বৈত শাসন চালু করেন কে? দ্বৈত শাসন চালু করেন কে? লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন চালু করেন কে? লর্ড ক্লাইভ। 76-এর মন্বন্তর কত সালে সংঘটিত হয়েছে? 1176, যেটা এই 1770 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 76-এর মন্বন্তর চলে আসে। তারপরে এই ভারত শাসন আইন কার্যকর হয়। যেখানে কথা আছে যে ভারত শাসন আইন, এখানে আপনারা দেখছেন ভারত শাসন আইন প্রণীত হয় 1784 সালে। ভারত শাসন আইন কার্যকর হয় 1858 সালে। কথাটা একটু বুঝে নিতে হবে। ভারত শাসন আইন এরকম ব্যাপার হচ্ছে, প্রথম ভারত শাসন আইন 1858 সালে। এটাই প্রথম ভারত শাসন আইন 1858 সালে। 1784 সালে যেটা ছিল এটা পিটসের ভারত আইন। এটা ছিল পিটসের ভারত আইন, পিটস এর ভারত আইন। এটাও ভারত শাসনের জন্যই, পিটসের ভারত আইন। এছাড়াও 1773 সালে একটি হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট, সেটাও ছিল ভারতের শাসনের জন্য আইন। 1773 সালে হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট, 1784 সালে হয়েছিল পিটের ভারত আইন, এবং 1858 সালে হয়েছিল প্রথম ভারত শাসন আইন। প্রথম ভারত শাসন আইন কথাটি আসলে উত্তর 1858ই হবে। আর যদি আলাদা আলাদা ভাবে প্রশ্ন আসে, যদি ধরে নিয়ে আসে যদি একটা না থাকে তাহলে আগেরটা, অর্থাৎ 1858 যদি না থাকে তাহলে 1784, 1784 যদি না থাকে তাহলে আমরা 1773 উত্তর করব। কোনটাতে? ভারত শাসন আইনের প্রশ্নে। কারণ শিরোনামটা খেয়াল করেন, প্রথম ভারত শাসন আইন 1858, ওটা সত্যি সত্যি 1858তেই হয়েছে, ওর আগে পরে হয়নি। তবে এর আগের যে দুটো হয়েছে রেগুলেটিং অ্যাক্ট 1773, সেটাও তো ভারতকে নিয়ন্ত্রণ করার জন্য হয়েছে। 1784 সালে যে পিটসের ভারত আইন, সেটিও তো ভারতকে নিয়ন্ত্রণ করার জন্যই হয়েছে। ওগুলোও এক অর্থে ভারত শাসন আইন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রথম ভারত শাসন আইন প্রণীত হয়েছে 1858 সালে। ওকে, বঙ্গভঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গ 1905, লর্ড কার্জন। কথা শেষ। 1905 সালে কি হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল। কে করেছিলেন? লর্ড কার্জন। ওকে, লর্ড কার্জন। তো কাকে কাকে মেলানো হয়েছিল? পূর্ববঙ্গ ও আসামের সাথে কি বলে এটাকে, বঙ্গভঙ্গ করা হয়েছিল মূলত পশ্চিমবঙ্গ। আমাদের যে বিশাল বাংলা ছিল, আসলে বঙ্গভঙ্গের যে ইতিহাসটা, ওই সময় আমাদের বাংলা ছিল বিশাল। আপনার কি কি ছিল সেখানে? আজকের পশ্চিমবঙ্গ ছিল, বিহার ছিল, উড়িষ্যা ছিল, আজকের বাংলাদেশ ছিল, আজকের এই যে আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এগুলো সব ছিল। হ্যাঁ, সব ছিল। তো কি করলো, ওই পশ্চিমবঙ্গের সাথে বিহার এবং উড়িষ্যাকে জুড়ে দিয়ে ওটাকে বানালো পশ্চিমবাংলা। আর এপারে পূর্ববঙ্গ, উত্তর ও পূর্ববঙ্গের সাথে আসামকে যুক্ত করে দিয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ তৈরি করা হলো।
এই ছিল বঙ্গভঙ্গের কেচ্ছা। কত সালে হয়েছিল? 1905 সালে। কে করেছিলেন? লর্ড কার্জন। ওকে, তারপরে বঙ্গভঙ্গ রদ করেন কে? বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ। তবে এই ঘোষণাটি দিয়েছিলেন রাজা পঞ্চম জর্জ। ঘোষণা দেন রাজা পঞ্চম জর্জ। ঘোষণা দেন রাজা পঞ্চম জর্জ। আর ওই সময় রাজা পঞ্চম জর্জ দিল্লি সফররত ছিলেন। তিনি এসে কি করেছে? সরি, কলকাতা সফররত ছিলেন। রাজা পঞ্চম জর্জ তিনি ঘোষণা দেন যে আজ থেকে বঙ্গভঙ্গ বাতিল। তার মানে আবার বাংলা এক হয়ে গেল। ওকে, আর উপমহাদেশের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? উপমহাদেশের সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। অর্থাৎ 1947 সালে এই লর্ড মাউন্ট ব্যাটেনের সময় মূলত 14 আগস্ট 1947 পাকিস্তানের জন্ম হয় এবং 15 আগস্ট 1947 ভারত স্বাধীনতা লাভ করে। যাই হোক, গভর্নরের শাসন থেকে কিছু জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হয়। যেমন ওয়ারেন হেস্টিংস তিনি প্রথম রাজস্ব বোর্ড গঠন করেছিলেন। ওয়ারেন হেস্টিংস প্রথম রাজস্ব বোর্ড গঠন করেছিলেন। তিনি কি করেছিলেন? আর কি করেছিলেন? দ্বৈত শাসন রদ করেছিলেন। রহিত করা মানে রদ করা, রহিত মানে রদ করা মানে বাতিল করা, রহিত করা মানে রদ করা মানে বাতিল করা। দ্বৈত শাসন রদ করেছিলেন। তারপরে রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে, দরকার নেই। লর্ড কর্নওয়ালিস, এই লর্ড কর্নওয়ালিস এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস 1789 সালে যেটি করেছিলেন, এটা হচ্ছে 10 সালা বন্দোবস্ত চালু করেছিলেন। 10 সালা বন্দোবস্ত চালু করেন। 10 সালা বন্দোবস্ত চালু করেন, অর্থাৎ 10 বছরের জন্য জমি ইজারা প্রদানের যে ব্যবস্থা, সেটাকে 10 সালা বন্দোবস্ত বলা হয়। নেক্সট, কিন্তু এই লর্ড কর্নওয়ালিস যেটা করেছিলেন সবচেয়ে বিখ্যাত হয়ে রয়েছে, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, যেটা সূর্যাস্ত আইন নামে পরিচিত। সূর্যাস্ত আইন নামে পরিচিত। তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করেছিলেন। ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রবক্তা কে? ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রবক্তা লর্ড কর্নওয়ালিস। সূর্যাস্ত আইনের প্রবক্তা কে? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? লর্ড কর্নওয়ালিস। কত সালে? 1793 সালে। নেক্সট, লর্ড বেন্টিং এর সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। এটা সমাজ সংস্কারমূলক ঘটনা। যেমন 1829 সালে, এখানে একটু সংখ্যা একটু বেশি হয়ে গেছে, 1829 সালে সতীদাহ প্রথা রহিত হয়। সতীদাহ প্রথা রহিত হয়। 1853 সালে রেল যোগাযোগ চালু হয়। 1856 সালে বিধবা বিবাহ আইন চালু। বিধবা বিবাহ আইন চালু। নেক্সট, ভাইসরয়গণ। এখান থেকে আমাদের যেটা খুব বেশি আসে সেটা ভাইসরয় হিসেবে লর্ড ক্যানিং এর সময় কি হয়েছিল? কাগজে মুদ্রা চালু করা হয়েছিল 1861-তে। তারপরে বাংলাদেশে যেটাকে বলা হয় যে ওই যে এটাকে বলা হয় পুলিশ আইন, মানে পুলিশ অ্যাক্ট। পুলিশ অ্যাক্ট, এটাকে পুলিশ অ্যাক্ট প্রণয়ন, এটাকে পুলিশি ব্যবস্থা বা পুলিশ অ্যাক্ট। পুলিশ অ্যাক্ট, পুলিশ অ্যাক্ট প্রণীত হয়। লর্ড মেয়র শাসন আমলে প্রথম আদমশুমারি হয় বা জনশুমারি হয়, এটা 1872 সালে। 1872 সালে লর্ড লিটনের সময় অস্ত্র আইন প্রণীত হয় এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়, মানে কেড়ে নেওয়া হয়। লর্ড লিপনের সময় কি হয়েছিল? হান্টার কমিশন গঠিত হয়েছিল। লর্ড রিপনের সময় হান্টার কমিশন গঠিত হয়েছিল। লর্ড রিপনের সময় হান্টার কমিশন গঠিত ছিল। এটি ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন। ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন। ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কোনটি? হান্টার কমিশন। কার সময় হয়েছিল? লর্ড রিপনের সময় হয়েছিল। লর্ড রিপনের সময় হয়েছিল। এইখান থেকে এত দরকার নাই। তিতুমিরের বিদ্রোহ 1831। তিতুমিরের বিদ্রোহ 1831 কিসের মাধ্যমে? বাঁশের কেল্লা নির্মাণের মাধ্যমে। তারপরে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ, তার ডাক নাম ছিল দুদু মিয়া। তারপরে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? সিধু ও
কানু, ফন্দি হবে কেন? সিধু ও কানু, সিধু ও কানু, সিধু ও কানু সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বে ছিলেন সিধু ও কানু। ঠিক আছে, তারপরে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 1860 সালে। নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1859 থেকে 1860 সালে। ওকে, আরেকটা তথ্য বোধহয় একটু আটকে গেছে, এই যে চাকমা বিদ্রোহ। চাকমা বিদ্রোহের নেতৃত্বে ছিলেন জোয়ান বক্স খা, শাহ নয় খা, জোয়ান বক্স খা, জোয়ান বক্স খান। ওকে, জোয়ান বক্স, রাজা চৌহান জোয়ান বক্স খান। আর ভারত ছাড় আন্দোলন, আচ্ছা, তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র। ভারত ছাড় আন্দোলনের নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী। অসহযোগ আন্দোলন তো দুই রকম ভাবেই আসে, তো অসহযোগ আসলেই, ধরেন অসহযোগ কথাটি পেলেই আপনারা দুই ভাবে একটু খেয়াল করবেন, যে কি বঙ্গবন্ধুর কোনো নাম আছে এখানে? থাকলে তো তাহলে বঙ্গবন্ধুর নাম দিয়ে বলতে হবে। সময়কাল যদি আবার 1920 থেকে 21 থাকে, তাহলে উত্তর দিতে হবে মহাত্মা গান্ধী। বুঝতে হবে অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীও চালু করেছিলেন, আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও করেছিলেন। ওকে, একটু খেয়াল রেখে এগিয়ে যেতে হবে। এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব 23 মার্চ 1940, দ্বিজাতি তত্ত্ব 23 মার্চ 1939। লাহোর প্রস্তাব আর দ্বিজাতি তত্ত্ব এটা বোঝেন? দ্বিজাতি তত্ত্ব বলতে মূলত ধর্মের ভিত্তিতে দুইটা রাষ্ট্র গঠনের যে প্রস্তাব, সেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। কিন্তু লাহোর প্রস্তাবটা ছিল যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন হবে, তবে শুধুমাত্র ওই হিন্দুদের জন্য আর মুসলমানদের জন্য নয়, মানে রাষ্ট্রসমূহ গঠন করতে হবে, অর্থাৎ প্রয়োজনে একাধিক রাষ্ট্র গঠনের কথা হয়েছিল। এই হচ্ছে লাহোর প্রস্তাব 23 মার্চ 1940, আর দ্বিজাতি তত্ত্ব 23 মার্চ 1939। দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন এটা হচ্ছে জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ। আর লাহোর প্রস্তাব দিয়েছিলেন শেরে বাংলা, শেরে বাংলা, অর্থাৎ শেরে বাংলা একে ফজলুল হক। ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় কবে? 18 জুলাই 1947। 18 জুলাই 1947 ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় 18 জুলাই 1947। এটা আমাদের দরকার নাই, তবু জাস্ট যেহেতু এটা একটা দেশ ভাগের সাথে জড়িত, কারণ ভারত স্বাধীনতা পাশ না করলে তো পাকিস্তানের জন্মই হতো না, সেই জন্য আমাদেরকে এই তারিখটা মনে রাখতে হবে, 18 জুলাই 1947। ওকে, কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বলেন, কিসের ভিত্তিতে? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। তমুদ্দুন মসজিদ সংগঠনটি কিসের সাথে জড়িত? ভাষা আন্দোলনের সাথে জড়িত। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। 1948 থেকে 1952 সালে ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিবস পালন করা হতো? তবে 11 মার্চ। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? দেখি পারেন কিনা, বলেন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র, গৌড়, সামতা, তাম্রলিপ্ত, হরিকেল? দেখেন উত্তর কেমনে দেয়। পুন্ড্র উত্তর হবে পুন্ড্র। 2 নম্বর আছে, বাংলাদেশের বৃহত্তম জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বৃহত্তম জেলা, বাংলাদেশের বৃহত্তম জেলা ভাই, কথা শুনেন, আন্দাজে উত্তর দিন না, আন্দাজে উত্তর দিন না। বৃহত্তম নামে কোন জেলা আছে? আস্তে, গাড়ি থামবে। বাংলাদেশের বৃহত্তম, প্রশ্ন পড়েন, বাংলাদেশের বৃহত্তম জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বলেন? জেলার নামই তো নাই এখানে, বৃহত্তম নামে জেলা আছে নাকি? আর আপনি কোনটা বসাবেন? বৃহত্তম জেলা অনেকগুলো আছে, বাংলাদেশের বৃহত্তম জেলা 15, 17, 19টা ছিল, কোনটার কথা বলবো বলেন? যদি বগুড়া বসে উত্তর হবে পুন্ড্র, যদি নোয়াখালী বসে তাহলে হবে সমতট, যদি কুমিল্লা বসে তাহলে উত্তর হবে সমতট, যদি ঢাকা বসে তাহলে উত্তর হবে বঙ্গ, যদি চট্টগ্রাম বসে তাহলে হরিকেল, তাহলে যদি সিলেট বসে তাহলে কি হবে? হরিকেল। কি সোহেল, বোঝা গেছে? এখানে জেলার নাম বসিয়ে নেবেন, বসিয়ে দিয়ে উত্তর করবেন। ধরেন আমি এটা বসিয়ে দিলাম, বাংলাদেশের বৃহত্তম জেলা, বাংলাদেশের ধরুন কি হলো, বাংলাদেশের বৃহত্তম জেলা ধরেন
ধরেন কুমিল্লা, এই কুমিল্লা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে সমতট। উত্তর হবে কি? উত্তর হবে, এখানে তো বঙ্গ, তাহলে বঙ্গ যদি আসে তাহলে এখানে আপনাকে ফরিদপুর বসাতে হবে, ঢাকা বসাতে হবে, ময়মনসিংহ বসাতে হবে, তবে না উত্তর হবে বঙ্গ। আপনারা কি করলেন? প্রশ্নটা বললেন বাংলাদেশের বৃহত্তম জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বুঝিয়ে দেন আমাকে যে বৃহত্তম নামে কি কোনো জেলা আছে? নাই। এই কাজ শেষ, শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে শেষ। কোন শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? বলেন। মুসলিম শাসন, শাহী বাঙ্গালা। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? কে আর হবে? ফাহিয়ের। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর হবে মুর্শিদ কুলি খান। দেখতেই পাচ্ছেন। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে? আমি এটা লিখে দিয়েছিলাম, রাজা পঞ্চম জর্জ। রাজা পঞ্চম জর্জ। বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন কে? প্রথমে ইংরেজ, ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজরা। কারণ জলপথের আবিষ্কার নাকি তারাই করেছে। বাংলার ফরাজি আন্দোলন উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। তারপরে ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম যেটা মনে পড়ে, কোনটা মনে পড়ে? জোয়ান বক্স খা। নেক্সট, তমুদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? আবুল কাসিম। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? কোন দেশ হবে? লাইবেরিয়া নাকি সিয়েরা লিওন? সিয়েরা লিওন। নেক্সট, ইউনেস্কো কত তারিখে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 17 নভেম্বর 1999। বাঙালির মুক্তি সনদ 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? এটা 23 মার্চ 1966। 1966 সালে 6 দফায় কয় দফা অর্থনীতি বিষয়ক ছিল? 3টি। আরে দেখবে না, ওই যা।